আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ থাকবো না হয় আমরা থাকবো। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সাদিক রহমান খান নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট শেয়ার করে এই কথা লেখেন হাসনাত। এর আগে এদিন ফেসবুকে ব্যান আওয়ামী লীগ লিখে পোস্ট করেন হাসনাত। বুধবার পৌনে 4টায় হাসনাত আব্দুল্লাহ আরেক পোস্টে লেখেন, আয়নাঘর হাসিনার হত্যা পাল্টা বিপ্লবে আমরা ভাই। আয়নাঘর হাসিনার হত্যা পাল্টা বিপ্লবে আমার ভাই শহীদ কাশেমের মৃত্যু হয়েছে, অনেক হয়েছে, আর না, এখন আর কোনো পিছু টান নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জামায়াত। আগামী 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজার আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিবৃতিতে তিনি বলেন, গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 10 ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দী মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এই হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি আরো বলেন, তার এই উস্কানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এই হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন চালানোর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন। তার বক্তব্য গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি, গ্রেফতার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। 105 পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। OHCHR এর তথ্য অনুসন্ধানে প্রতিবেদনটি বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয় OHCHR। জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুর এই 8 শহরে অনুসন্ধান চালায়। মূলত যেই শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 230টির বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরো 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা আছেন, যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী ও বিরোধী মত দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত দিক নির্দেশনায় মানবতা বিরোধী এসব অপরাধের ঘটনা ঘটেছে। আন্দোলনের সময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, পুলিশের গোয়েন্দা বিভাগ, পুলিশের বিশেষ শাখা, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো আন্দোলনকারীদের সহিংসভাবে দমনের মাধ্যমে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ, আধা সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কোর কমিটিকে নিয়ে বৈঠকে নিয়মিতভাবে সভাপতিত্ব করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।
কোর কমিটির বৈঠকে সামগ্রিক পদক্ষেপের কৌশলগত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ে বাহিনী মোতায়েন ও সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে আলোচনা হতো। এর পাশাপাশি সমন্বিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয় প্রক্রিয়ায় সম্পর্ক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়েও এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল। জুলাইয়ের মাঝামাঝি থেকে 5ই আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এসবি, ডিজিএফআই ও এনএসআই এর প্রধানদের কাছে থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন। এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে 21শে জুলাই একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল। একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। 29শে জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন। আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন ও সার্বিক অপারেশনের পর্যবেক্ষণ করতেন। যাতে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা জাতিসংঘের কাছে দাবি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বাহিনীগুলো নিজে থেকে মাত্র অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তবে এসব তথ্যের যথাযথ সত্যতা খুঁজে পায়নি জাতিসংঘ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ঢাকা শহর সহ সারা দেশে একই ধরনের সমন্বিত বল প্রয়োগ করেছে। সরকারের শীর্ষ নেতৃত্ব মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রতিবেদন মাঠ পর্যায়ে পেয়েছে। তবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শেখ হাসিনা সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা তা গোপন করতে সক্রিয় থাকায় পাশাপাশি আন্দোলনকারী ও বিরোধী দলগুলোর উপর দোষ চাপাতে মনোযোগী ছিলেন। সাবেক ও বর্তমান কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার দেওয়া তথ্য মতে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। 18ই জুলাই কোর কমিটির বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশকে আন্দোলনকারীদের উপর আরও মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়। প্রতিবেদনে বলা হয়, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্বাধীনভাবে পূর্ণাঙ্গ পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পূর্ববর্তী সরকার আইন শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে মিলে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে হাজারো আন্দোলনকারীকে গুরুতরভাবে আহত করে। নির্বিচারে গ্রেফতার ও আটক রাখতে স্বেচ্ছাচারিতা, নির্যাতন এবং নানাভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তারা। ওই সময় তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যুক্ত ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে সমান্তরালভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। দুজনই নিয়মিত বিভিন্ন উৎস থেকে মাঠের চিত্র নিয়ে প্রতিবেদন পেতেন। মাত্রাতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগের বিষয়ে 21শে জুলাই ও আগস্টের শুরুতে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্টভাবে প্রতিবেদন দেওয়া হয়েছিল। এরপরেও রাজনৈতিক নেতৃত্ব বিজিবি, র্যাব, ডিজিএফআই, পুলিশ, ডিবিকে বল প্রয়োগের সরাসরি আদেশ ও নির্দেশনা দিয়েছিলেন। 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের পাশাপাশি নিরাপত্তা বাহিনীগুলোর সদস্য যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত বা জবাবদিহি নিশ্চিত করতে সরকারের কোনো সত্যিকারের পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের পেছনে কোটা একমাত্র কারণ নয়। এই জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সুশাসন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ, কলুষিত রাজনৈতিক চর্চা, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চনার ক্ষোভের কথা বলা হয়েছে। ফলে ধর্ম ও পেশাজীবী মর্যাদা নির্বিশেষে সত্যিকারের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের উদ্দেশ্যে এই আন্দোলনে লাখো বাংলাদেশির মধ্যে নারী ও শিশুরাও অংশগ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হিসেবে পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মরণাস্ত্র ও শটগানের গুলিতে নিহত হয়েছেন। হাজারো মানুষ গুরুতর ও চিরতরে আহত হয়েছেন। 11,700-র বেশি মানুষকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে 12 থেকে 13% শিশু। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করা, নির্বিচার গ্রেফতার, অমানসিক নির্যাতন ও নানাভাবে বল প্রয়োগ করেছে। আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারীদের উপর হামলা করেছেন। এগুলো যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ছিল। এগুলোকে প্রতিশোধমূলক সহিংসতা বলেছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। সারা বিশ্বে আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাইদের মৃত্যুর বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে। পুলিশ গুলি করার সময় আবু সাইদ যে নিরস্ত্র ছিলেন, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত এবং সমস্যার মূল উৎস খুঁজে বের করতে 50টির মতো সুপারিশ করেছে। বলা হয়েছে,
নিরপেক্ষভাবে কার্যকর পক্ষপাতহীনতার সঙ্গে সব বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনার তদন্ত করতে হবে। র্যাব ও এনটিএমসি কে বিলুপ্ত করার সুপারিশও করা হয়েছে। এনটিএমসি কে বিলুপ্ত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করেছে। অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো, বিজিবি, ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতা লাগাম টেনে ধরা, আনসার বিজিবিকে সরাসরি সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা, অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যেকোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা নিশ্চিত করা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা। জাতিসংঘের প্রতিবেদনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে। পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে। প্রতিবেদনে অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটের আগে সব রাজনৈতিক দল যেন সমান প্রচারণার সুযোগ পায়, একই সঙ্গে নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই বিষয়েও নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার করতে বলেছে জাতিসংঘ। বাংলাদেশের আইনি কাঠামোর সংস্কারের পাশাপাশি স্বাধীন ও পক্ষপাতহীন বিচার বিভাগ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।